বিচারপতির বেঞ্চ থেকে মামলা সরালেই কি নির্দোষ প্রমাণিত হবেন? তাহলে বিচারপতিরা সঠিক পথে এগোচ্ছেন তাহলে অমৃতা সিনহা, সেই জন্যই অভিষেক ভয় পেয়ে এতবার সুপ্রিম কোর্টে ছুটছেন। আমরা দেখেছিলাম তো শহীদ মিনারের ওখানে দাঁড়িয়ে, না গান্ধী মূর্তির ওখানে, একটা কোনো মঞ্চ থেকে বলেছিল যে ফাঁসির দড়ি গলায় টলায় পড়বেন। যতবার ফাঁসির দড়ি গলায় পড়ার কথা বলেন, ঠিক তার থেকে বেশিবার, কয়েক গুণ বার তিনি সুপ্রিম কোর্টে ছুটেছেন। কেন না তাকে রেহাই পেতে হবে। লিপস অ্যান্ড বাউন্স কিসের ব্যবসা করে আপনাকে জিজ্ঞেস করলে আপনি বলতে পারবেন লিপস অ্যান্ড বাউন্স কিসের ব্যবসা করে? এইটা তো বলতে হবে মানুষের সামনে। এইটা কি অভিষেকরা পরিষ্কার করে বলতে পারছেন যে লিপস অ্যান্ড বাউন্স কিসের ব্যবসা করেন? কারণ গোটা ব্যানার্জি পরিবার যুক্ত, বিভিন্নভাবে যুক্ত। কে রং করাবেন ভাবছেন? আমাদের টিম যাবে আপনার বাড়ি। 0 ডাউন পেমেন্ট ইএমআই তে হোম পেন্টিং করুন আর পেয়ে যান 5 বছরের লিখিত ওয়ারেন্টি। শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস। নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন। বুকিং করুন 9733066075। বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ থেকে মামলা সরাবার জন্য আবেদন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মামলা সুপ্রিম কোর্ট একদম সরাসরি খারিজ করে দিয়েছে। কি বলবেন? মানে বিচারপতির বেঞ্চ থেকে মামলা সরালেই কি নির্দোষ প্রমাণিত হবেন? তাহলে বিচারপতিরা সঠিক পথে এগোচ্ছেন তাহলে অমৃতা সিনহা, সেই জন্যই অভিষেক ভয় পেয়ে এতবার সুপ্রিম কোর্টে ছুটছেন। আমরা দেখেছিলাম তো শহীদ মিনারের ওখানে দাঁড়িয়ে, না গান্ধী মূর্তির ওখানে, একটা কোনো মঞ্চ থেকে বলেছিল যে ফাঁসির দড়ি গলায় টলায় পড়বেন। যতবার ফাঁসির দড়ি গলায় পড়ার কথা বলেন, ঠিক তার থেকে বেশিবার, তার কয়েক গুণ বার তিনি সুপ্রিম কোর্টে ছুটেছেন। কেন না তাকে রেহাই পেতে হবে। যে কারণে অমৃতা সিনহার বেঞ্চ থেকে মামলা সরাতে চায়, ঠিক একই কারণে কালীঘাটের কাকুর গলার স্বর পরীক্ষা করা যায় না। কারণ গলার স্বর পরীক্ষা করলেই হাটে হাড়ি ভেঙে যাবে একেবারে। বিচারপতি অমৃতা সিনহা যে ধরনের মন্তব্য করছেন আদালতে, সেখানে লাইভ স্ট্রিমিং হচ্ছে, এর ফলে তার এবং তার পরিবারের মানহানি হচ্ছে, এমনটাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। সম্মান থাকলে তো সম্মানহানি হয়। চুরি করার সময় মনে ছিল না এসব মান সম্মানের কথা? যখন চুরি করেছেন তখন এই সমস্ত যে মান সম্মানের কথা ভাবা উচিত ছিল আগে ভাবলে পরে যে আর এসব আজকে হতো না। এইভাবে কি আমরা সাধারণ মানুষ কি কোন বেঞ্চে কার মামলা শুনানি হবে সেটা কি আমরা সাধারণ মানুষ ঠিক করতে পারি? বারবার তৃণমূলের পক্ষ থেকে এটা দেখা গিয়েছে যে জাজেদের নিয়ে আপত্তি জানাতে। আমরা দেখেছি তো রাজশেখর মান্থার বাড়ির বাইরের পোস্টারের ঘটনা আমরা দেখেছি। আমরা জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি তাকে নিয়ে আপত্তি দেখেছি। এখন ঘটনাচক্রে কোনো জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি হতে পারেন, জাস্টিস অমৃতা সিনহা হতে পারেন, কোনো একজন বা দুজনের বেঞ্চে তো এটা চলছে না মামলা। এই দুর্নীতির মামলাগুলো 4-5টা বেঞ্চ জুড়ে চলছে। এখন এই সবকটা কোনো বেঞ্চেই কিন্তু খুব একটা স্বস্তিতে ওরা থাকছে এরকমটা নয়। তারপরে দাঁড়িয়েও যখন পার্টিকুলার বিচারপতিদের ওনারা টার্গেট করছেন, তখন এটা বুঝতে হবে যে অধিকারের বাইরে গিয়েই তো টার্গেট করছেন। অধিকারের বাইরে গিয়ে এই যে টার্গেট করতে চাইছে ওরা, তার মানে দেয়ার ইজ সামথিং রং। বিচারপতি সিনহা তো বলেছিলেন যে তার যে সম্পত্তি রয়েছে তার খতিয়ান জমা দিতে। অভিষেক বন্দ্যোপাধ্যায় জমাও দিয়েছেন, তো তারপরেও সমস্যা কোথায় হচ্ছে? না, সেটা তো সমস্যা কোথায় হচ্ছে তো অভিষেক বলতে পারবে। তার কারণ বিচারপতি সম্পত্তির খতিয়ান চেয়েছেন, উনি সম্পত্তির খতিয়ান জমা দিয়েছেন। তাতে যদি কোথাও কোনো সমস্যা না থাকে, এরপর ওনাকে যা প্রশ্ন ফেস করতে হবে, তাতেও যদি উনি প্রশ্নটা সঠিকভাবে ফেস করতে পারতেন, তাহলে তো দাঁড়িয়ে উনি মামলা সরানোর জন্য আবেদন করতেন না। আমি যতটুকু জানি যে ওই আয়ের উৎস জানতে চেয়েছেন, সম্পত্তির খতিয়ানও যেমন জানতে চেয়েছেন, আয়ের উৎসও জানতে চেয়েছেন। ফলে এবার এখানে দাঁড়িয়ে অভিষেকের সমস্যা হচ্ছে। অভিষেক গেছেন সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্ট রাইটলি স্বাগত জানাই এই রায়কে, যে খারিজ করে দিয়েছেন। বারবার এটা তো চলতে পারে না। পছন্দ মতন বেঞ্চে মামলা হবে, পছন্দ মতন বিচারপতির বেঞ্চে মামলা হবে, এটা তো বারবার চলতে পারে না। আয়ের উৎসের কথা বললেন, তদন্তকারী অফিসারেরা কি ঠিকঠাক আয়ের উৎস বার করতে পেরেছেন এখনও? হ্যাঁ, তদন্তকারী অফিসাররা বলতে পারবেন, তবে আমরা চাইবো যাতে তদন্তকারী অফিসাররা খুব তাড়াতাড়ি এই আয়ের উৎসটা বের করতে পারেন। লিপস অ্যান্ড বাউন্সের যা কোথায় কি রয়েছে খতিয়ান, লিপস অ্যান্ড বাউন্স কিসের ব্যবসা করে আপনাকে জিজ্ঞেস করলে আপনি বলতে পারবেন লিপস অ্যান্ড বাউন্স কিসের ব্যবসা করে? আমরা ধরুন যে একটা চকলেটের কোম্পানি আমরা বলতে পারবো, একটা জল বিক্রি করে কোম্পানি, আমরা তার জল দেখেছি বিভিন্ন জায়গায়, আমরা বলতে পারবো। ধরুন
বিভিন্ন জায়গায় ডেয়ারি প্রোডাক্ট বিক্রি হয়, তারপর ধরুন আরও নানান রকম, একটা খেলনার কোম্পানি হতে পারে, কিন্তু লিপস অ্যান্ড বাউন্স কিসের ব্যবসা করে এইটা তো বলতে হবে মানুষের সামনে। এইটা কি অভিষেকরা পরিষ্কার করে বলতে পারছেন যে লিপস অ্যান্ড বাউন্স কিসের ব্যবসা করেন? কারণ গোটা ব্যানার্জি পরিবার যুক্ত, বিভিন্নভাবে যুক্ত। তো সেখানে দাঁড়িয়ে আমরা এটা আশা রাখছি, এবং যদি ইডি এটা করতে না পারে, যে আয়ের উৎস যদি ইডি খুঁজে বের করতে না পারে, তাহলে বুঝতে হবে যে আমরা এতদিন ধরে যে অভিযোগ করে চলেছি, সেটিংয়ের অভিযোগটা আমরা সঠিক অভিযোগ করছি। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তার পরিবার বা লিপস অ্যান্ড বাউন্সের কী সম্পত্তি আছে সেটা জানার চেষ্টা করা হয়েছে বা জানতে চাওয়া হয়েছে, সেটা ঠিক আছে, কিন্তু মূল তো বিষয় হলো এই সম্পত্তি নিয়োগ দুর্নীতির টাকায় হয়েছে কিনা সেটা তো তদন্ত করবেন। সেটা কি ঠিকঠাক হচ্ছে? শুধু নিয়োগ দুর্নীতি কেন, কয়লা কেলেঙ্কারি আছে, সোনা পাচার আছে, সম্পত্তির উৎস সেটা জানতে হবে। দেখুন, নিয়োগ দুর্নীতির কথা আপনি বললেন, দুটো পার্ট আছে। একটা হচ্ছে যে এই দুর্নীতি কারা করেছে, দুর্নীতির সঙ্গে কারা যুক্ত, তাদেরকে শাস্তি দিতে হবে, আর দুই হচ্ছে যে স্বচ্ছভাবে নিয়োগ, সেই নিয়োগটা সম্পূর্ণ করতে হবে। তো এইখানে দাঁড়িয়ে স্বচ্ছভাবে নিয়োগের প্রশ্নে তো হাইকোর্টের অর্ডার ছাড়া আসলে কোনো কিছুই হচ্ছে না। রাজ্য সরকারের নিজের কোনো উদ্যোগ আছে বলেই আমরা বুঝতে পারছি না। আর পরের কথাটা হচ্ছে যে ইডি খুব দীর্ঘসূত্রিতাটা বড্ড বেশি হয়ে যাচ্ছে। আমরা বলছি যত দ্রুত সম্ভব এই সমস্ত মামলার নিষ্পত্তি করতে হবে, যত দ্রুত সম্ভব, কারণ অপরাধীদের যতদিন বাইরে ছেড়ে রাখা হবে তত তারা প্রমাণ লোপাটের সুযোগ পাবে। আপনি দীর্ঘসূত্রিতার কথা বলছেন, আমি বিচারপতি সিনহার একটি মন্তব্য বলছি। তিনি বলছেন যে এই ডায়মন্ড হারবারের এমপি যদি তিনি জমা দিয়েছিলেন তার সম্পত্তির খতিয়ান 10ই অক্টোবর, এত সময় হয়ে গেছে, তিনি যদি অন্য কারোর কাছে এই সম্পত্তি বিক্রি করে দেন অথবা তিনি কাউকে হস্তান্তর করে দেন, তাহলে ইডি কার পেছনে ছুটবে? হ্যাঁ, মানে এটা তো খুব স্বাভাবিকভাবেই আসছে। তবে নিশ্চিতভাবে হস্তান্তর করা, বিক্রি করা, যাই করুন না কেন, আমি যতটুকু বুঝি তাতে গোটাটাই এখন আবার ইডিকে ওনার জানাতে হবে। যেহেতু সম্পত্তির খতিয়ান নিয়ে প্রশ্ন আছে, সম্পত্তির খতিয়ান আদালত চেয়েছে, সেটা আদালতকে জানাতে হবে। সেটা অভিষেক কী করবেন সেটা অভিষেকের বিষয়, আদালত কিভাবে সেটা চাইবে সেটা আদালত জানেন, এবং ইডি আদৌ চাইবে কিনা সেটা ইডির আধিকারিকরা জানেন। আমরা শুধু এইটুকু জানি যে দুর্নীতির বিরুদ্ধে, সেটা কয়লা, বালি, গরু, সোনা, তার সাথে হচ্ছে নিয়োগ দুর্নীতি, যে কোনো দুর্নীতির বিরুদ্ধে আমরা রাস্তায় ছিলাম, আছি এবং থাকব। দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াইপানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন 9836499678 নম্বরে। আমি গণশক্তিতে দেখলাম যে একটি খবর প্রকাশিত হয়েছে যে এই তদন্ত, এই বিপুল পরিমাণ খাদ্য দুর্নীতির তদন্ত হওয়া চলাকালীনই এখনও পর্যন্ত সেই চুরি বন্ধ করা যায়নি। খবর তো পড়েইছেন, হ্যাঁ, চুরি এখনও পর্যন্ত বন্ধ করা যায়নি, এর মধ্যেও 9-6 হয়েছে। এবং একবার ভেবে দেখুন যে ওই বালুর এত হচ্ছে মানে খাদ্য দপ্তরের প্রতি মোহ এত, এবং মমতা ব্যানার্জি সরাসরি মদত করেছেন এ প্রশ্নে, না হলে তো হয় না। মমতা ব্যানার্জির অনুমতি ছাড়া কেউ কোনো পোস্ট হোল্ড করতে পারেন না। খাদ্যমন্ত্রী নেই, কিন্তু খাদ্য মন্ত্রকের সঙ্গে যুক্ত বিভিন্ন পোস্টে তিনি আছেন, হাই র্যাঙ্কে আছেন, এই বিলি বন্টন ব্যবস্থার সঙ্গে তিনি আছেন। এই যে রেশন দোকানগুলোর থেকে 3000-4000 টাকা করে প্রত্যেক মাসে তোলা, এ তো তোলাবাজি। এই তোলাবাজির টাকা কোথায় আছে আমরা জানি তো। এখন ওই জ্যোতিপ্রিয় মল্লিক তার স্ত্রী আর কন্যার অ্যাকাউন্টে রয়েছে, স্ত্রী কন্যার অ্যাকাউন্টে রয়েছে না, তাদের নামে ফিক্সড ডিপোজিট রয়েছে, কিন্তু চার্জশিটে তাদের নাম নেই। এটাই তো প্রশ্ন, কেন নেই? চার্জশিট যারা তৈরি করছেন, যেভাবে চার্জশিট তৈরি হচ্ছে, এইখানেই তো আমাদের কথা খুব পরিষ্কার যে কোথাও দাঁড়িয়ে ব্যানার্জি পরিবারকে বাঁচানোর জন্য দায়বদ্ধ হয়ে পড়ছে কোথাও দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকার, এটা মনে হচ্ছে খুব নিশ্চিতভাবে। আসলে দেখুন, ভাইয়ে ভাইয়ে যতই ঝগড়া হোক, বাড়ির বাইরে থেকে যখন আক্রমণ আসে তখন তো ভাই দুজন একসঙ্গে হয়েই হচ্ছে বাড়িটাকে বাঁচানোর চেষ্টা করে। ফলে আরএসএসের দুটো ঘরের মধ্যে যাই ঝামেলা থাকুক না কেন, মমতা ব্যানার্জির ঘরে যদি এখন হাত পড়ে, বিজেপিকে আর নিষ্কর্মা হয়ে বসে থাকতে পারবে না। তাই সেটিংয়ের প্রশ্নটা বারবার আসছে। রেশন বন্টন দুর্নীতিতে রাজ্য সরকারের যেটা ক্ষতি হয়েছে 450 কোটি টাকা, জ্যোতিপ্রিয় মল্লিকের লাভ হয়েছে 36 কোটি টাকা। তাহলে বুঝে দেখুন,
তাহলেই বুঝে দেখুন, এটা রাজ্য সরকারের ক্ষতি মানে রাজ্য সরকারের তো ক্ষতি নয়, আসলে আমার আপনার ক্ষতি, আমার আপনার মতন সাধারণ মানুষের ক্ষতি। রেশন দুর্নীতি, রেশন ব্যবস্থার সঙ্গে কারা যুক্ত বলুন তো সরাসরি? আসলে রেশন নেয় কারা? রেশন কার্ড আইডেন্টিটি কার্ড হিসেবে ব্যবহার করেন একদল মানুষ আছেন, কিন্তু প্রত্যেক মাসে মানে প্রত্যেক সপ্তাহে গিয়ে রেশন তোলার জন্য লাইনে দাঁড়ান কারা? গরিব মানুষেরা। এই গরিব মানুষের হচ্ছে যে টাকা চুরি যাচ্ছে, টাকা মার যাচ্ছে। আর আপনি বলছেন 36 কোটি টাকা, ওই 36 কোটি টাকার পরে তো আরও আছে না। এবার কাকে কোথায় কত ভাগ দিয়েছে, ওটা 25 না 75, তো ভেবে দেখতে হবে। একদিকে উত্তরপ্রদেশের এক মহিলা বিচারক, তিনি যৌন হেনস্থার শিকার হয়েছেন বলে তিনি জানিয়েছেন, অভিযোগ করেছেন। অন্যদিকে বিচারপতি অমৃতা সিনহার স্বামীর বিরুদ্ধে প্রভাব কাটানোর একটা অভিযোগ সামনে এসেছে। অভিযোগ যারা করেছেন তারা অভিযোগ প্রমাণ করুন। বিচারপতি অমৃতা সিনহার প্রতি কোনো বাড়তি দায়বদ্ধতার জায়গা তো নেই। তার স্বামী যদি প্রভাব খাটানোর মতন কোনো কাজ করে থাকেন, হ্যাঁ, তার যা শাস্তি পাওনা তিনি নিশ্চিতভাবে সেই শাস্তি পাবেন। কিন্তু কথা হচ্ছে যে এই যে দেখুন, মহিলা বিচারপতি হতে পারেন বা মহিলারা বিভিন্ন জায়গায় যে সমস্ত মানে রিস্ক নিয়ে কাজ করেন, যে সমস্ত জায়গাগুলোতে হাই র্যাঙ্ক হতে পারে, নিচু তলার একদম প্রকল্পকর্মী হতে পারেন, যে কেউ হতে পারেন, তাদের এই বারবার যৌন হেনস্থার শিকার হতে হয়। আসলে এই সমাজে দাঁড়িয়ে এই যে পস্কোর যা কথা ছিল, যা করার কথা ছিল, পস্কো বলছি সরি, পশের যা করার কথা ছিল, এই যে লোকাল স্তরে বডিগুলো তৈরি করতে হবে, হ্যাঁ, মানে যাতে যৌন নির্যাতন হয়রানি যাতে রুখতে পারে, এই বডি তৈরি করতে হবে, একটা জায়গাতেও তৈরি হয়নি। কিন্তু বিচারককে যদি যৌন হেনস্থার শিকার হতে হয়, সাধারণ মানুষ, আমাদের মতো সাধারণ মানুষের কি হবে? বললাম যে এইটা হচ্ছে যে বিচারক বা বিচারক নয় এভাবে দেখবেন না। এইটা আসলে মেয়ে মাত্রেই কোথাও না কোথাও গিয়ে এখনো পর্যন্ত অধিকাংশ মানুষের চোখে, এই সমাজের চোখে কোথাও না কোথাও দাঁড়িয়ে আইদার সে ঘরের ভেতরে থাকবে একদম, এবং কেন্দ্রীয় সরকার যা আইন টাইন করছে, কেন্দ্রীয় সরকারের যা মনোভাব, তাতে ঘরের ভেতরে মেয়েদেরকে বন্ধ করে রাখার জন্য যা করণীয় সেটা তারা করতে চাইছে এবং করছে। বিজেপি নেত্রীরা খুব সরাসরি বলছেন, পণ দেওয়ার পক্ষে কথা বলছেন, পণ প্রথার পক্ষে কথা বলছেন, মেয়েদের মানে বধূ নির্যাতনের পক্ষে কথা বলছেন, বিজেপির নেত্রীরা একদম সরাসরি বলছেন। এবং সেখানে দাঁড়িয়ে এই ধরনের ঘটনা আরও বাড়বে ভবিষ্যতে, যদি আসলে এই বিজেপির মতন একটা দলকে এবং তার সহযোগী হিসেবে এই আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেস, এদের মতন দলকে যদি ক্ষমতা থেকে শুধু উচ্ছেদ করা নয়, মানুষের মনন থেকে এরা যে খারাপ অভ্যেস, খারাপ চর্চা, এগুলো এরা যে মানুষের মধ্যে গেঁথে দিয়ে যাচ্ছেন, এগুলোকে মানুষের মন থেকে উৎখাত করতে হবে। তা না হলে মেয়েরা নিরাপদ থাকবেন না। অসংখ্য ধন্যবাদ দিদি।